শীতলক্ষার তীর দখলমুক্তে স্থানীয়দের বাধা। নারায়ণগঞ্জ বন্দরে গুঁড়িয়ে দেয়া হলো ৩০টি অবৈধ স্থাপনা। নদীর সীমানা পুনর্জরিপ করে অভিযান জানালো বিআইডব্লিউটিএ। এবং আধা হাত দূরের জিনিসও দেখা যায় না। শীতের আগেই নয়াদিল্লিতে তীব্র বায়ু দূষণ। দীপাবলিতে সব ধরনের আতশবাজি পোড়ানো নিষিদ্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে ১৬ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১,৬৯৯ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৪,২৩,৬২০ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৫২০ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪,৭০,১৬৪ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ১,৬৯৯ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৪,২৩,৬২০ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৬,১০৮ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৬৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৪১,৪১৬ জন। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় দেশের গণতন্ত্রের চর্চা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগানে বুকে পিঠে লেখা জীবন্ত পোস্টার শহীদ নূর হোসেন স্বৈরাচার বিরোধী মানুষের প্রতিবাদের প্রতীক। ১৯৮৭ সালে ১০ নভেম্বর এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় প্রাণ হারান এই তরুণ। দিনটির স্মরণে মঙ্গলবার সকালে রাজধানীর নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি প্রধান অন্তরায়। বিএনপির গণতন্ত্র কারফিউ গণতন্ত্র, হানা ভোটের গণতন্ত্র, যেখানে ১১০% ভোটও পড়েছিল না, বাক্স ছিলই না। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা। এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানান। যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রক্ত দিয়েছিল, সেই গণতন্ত্র আজকে অবরুদ্ধ। আজকের এই নূর হোসেন দিবসে আমাদের শপথ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নতুন করে আমরা আরেকটি গণ অভ্যুত্থান আমরা সৃষ্টি করব। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণফোরাম, গণসংহতি ও নূর হোসেনের পরিবার শ্রদ্ধা জানায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে মাস্টার ফিট খেলা নিয়ে সংশয়, জানা যাবে কাল। ড্রাফটের বাইরে থাকলেও নড়াইল এক্সপ্রেসকে পেতে ইচ্ছুক একাধিক দল। ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন ব্যবস্থা দখল করে গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। আজকে গোটা নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে একদম। জাতীয় সংসদ নির্বাচনে নয় বা উপনির্বাচনগুলোতে নয়, এমনকি স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও তারা সম্পূর্ণভাবে দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে। আমেরিকার যে নির্বাচনের যারা অথরিটি, তারা দেখেন সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে। প্রতিষ্ঠানগুলো যদি আপনার গণতান্ত্রিক থাকে, তারা যদি দাঁড়িয়ে যায়, ইনস্টিটিউশন যদি বিল্ট আপ হয়, তাহলে কেউ জোর করে ক্ষমতা নিতে পারে না। উপনির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জয় পরাজয়ের চিন্তা করে নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। এ সময় তিনি ঢাকা 18 আসনের উপনির্বাচনে বিএনপি বহিরাগতদের নিয়ে শোডাউন করছে এবং বিএনপি প্রার্থী সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় ভোটারদের আস্থা নেই বলেও অভিযোগ করেন। বিএনপি নেতারা মিথ্যাচার, বিভ্রান্তিকর বাক চাতুর্যে লিপ্ত হয়েছে। প্রতিটি নির্বাচনকে বিএনপি যেভাবে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে, এই উপনির্বাচনেও তারা সেই একই ধরনের নাটক অবতীর্ণ হয়েছে। নির্বাচনের জয় পরাজয় তাদের জন্য বড় কথা নয়, বিজয়ী হওয়ার তাদের লক্ষ্য নয়। তারা নির্বাচনে অংশগ্রহণ করেন কেবল নির্বাচনী ব্যবস্থাকে
প্রশ্নবিদ্ধ করার জন্য। বিএনপি মনোনীত প্রার্থী ওই এলাকার মানুষ নন, তাকে সবাই জামাই হিসেবে চেনে। তার বিরুদ্ধে ঢাকা শহরে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সন্ত্রাসী কার্যক্রমের পৃষ্ঠপোষকতার জনশ্রুতি রয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলদারদের বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ। এ সময় বালু উত্তোলনকারী ড্রেজার সহ অন্তত 30টি স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দর এলাকায় এ অভিযান চালায় সংস্থাটি। দখলদাররা নোটিশ ছাড়া অভিযান পরিচালনার অভিযোগ করলেও বিআইডব্লিউটিএ বলছে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেই অভিযান পরিচালনা করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে এভাবেই বাধার মুখে পড়েন বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। নদীর জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে যুবরাজ সুপার মার্কেট। মঙ্গলবার দুপুরে ওই মার্কেটের শতাধিক দোকান উচ্ছেদ করতে গেলে ভিখুর পথ রোধ করে বাধা দেয় দখলদাররা। এক পর্যায়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে দখলদাররা উচ্চ আদালতের স্থগিতাদেশ দেখালে সেখানে অভিযান স্থগিত করা হয়। আমার সাব কমপ্লেন রেজিস্ট্রি থাকার পরও কেন আমাকে উইদাউট নোটিশে বিআইডব্লিউটিএ এই জায়গা ভেঙে দিয়ে গেল? কাউকেই নোটিশ করা হয় নাই, কিন্তু কেউ জানে না, হঠাৎ করে এসে এভাবে ভাঙা না, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় পড়ে যাবে। পরে পাশের একটি বালু উত্তোলনকারী ড্রেজার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। তবে উচ্চ আদালতের জবাব দিয়ে রিট নিষ্পত্তি করে আবারও নদীর জায়গা দখল করে নির্মাণাধীন মার্কেটে অভিযান চালানোর কথা জানায় বিআইডব্লিউটিএ। জিপিএস রিডিংয়ের ভিত্তিতে এবং সিএসের ভিত্তিতে নদীর সীমানা জরিপ করে তারপরে সেখানে সীমানা পিলারটা কোথায় স্থাপিত হবে তার সুনির্দিষ্ট লেআউট নিয়ে তারপরেই একটা জায়গায় আমরা উচ্ছেদ অভিযানে যাচ্ছি। আমরা আইনগত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই উচ্ছেদ অভিযানে নেমেছি। গত এক বছরে জেলার শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও মেঘনা তীরবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে প্রায় 2000 অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ 20 একর জায়গা দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ। করোনাকালে প্রায় 9 মাস বন্ধ থাকার পর চলতি মাসে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ক্যান্সার ইনস্টিটিউটে এক যুগ ফেলে রাখায় অকেজো হয়ে গেছে জীবন রক্ষাকারী 8টি ভেন্টিলেটর। 5.5 কোটি টাকা দামের যন্ত্রপাতি নষ্টের দায়ে 3 চিকিৎসককে 5 লাখ টাকা করে জরিমানা করেছেন উচ্চ আদালত। চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় ও ব্যবস্থাপনা কঠোরভাবে তদারকিরও নির্দেশ দেওয়া হয়। আইনজীবীরা বলছেন এ রায় চিকিৎসা খাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সতর্কবার্তা। ক্যান্সারের চিকিৎসায় 5.5 কোটি টাকায় 8টি ভেন্টিলেটর কিনেছিল জাতীয় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতাল। আইসিইউর কোনো কাজে লাগানো হয়নি ভেন্টিলেটরগুলো। 12 বছর ধরে পড়ে থাকায় অকেজো হয়ে যায় মূল্যবান যন্ত্রপাতি। কাদের অবহেলায় এমনটি হয়েছে তা জানতে প্রথমে রুল জারি করেন উচ্চ আদালত। রুলের শুনানি শেষে মঙ্গলবার দায়ী 3 চিকিৎসককে 5 লাখ টাকা করে জরিমানা করা হয়, আর একজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার মোল্লা উবাইদুল্লাহ এবং ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে ওনাদেরকে দায়ী করা হয় এবং 5 লক্ষ টাকা করে জরিমানা করা হয় ওনাদেরকে। ওনারা এটা হাসপাতালের অন্য তহবিলে জমা দেবেন। রায়ে চিকিৎসা যন্ত্রপাতি কেনায় অনিয়ম ঠেকাতে ও রক্ষণাবেক্ষণে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যদি দুর্নীতি থাকে তাহলে সেটা তদন্ত সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করতে পারে। এই রায় আমাদের দেশে যারা সেবা খাতে, বিশেষ করে যারা ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, যারা ডাক্তারি চিকিৎসাবিদের টেকনোলজিস্ট আছেন, তারা সতর্ক হন। এছাড়া স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে দুদকের করা সুপারিশ বাস্তবায়ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ। নিদর্শন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 20টি ঘোড়া ও 10টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। উপহার গ্রহণ করে দুদেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবির। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 20টি ঘোড়া ও 10টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে ভারতীয় সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল NS খুদো উপহারের ঘোড়া ও কুকুর বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরবর্তীতে ঘোড়া ও কুকুরগুলো নেওয়া হয় ঢাকা সাভার ক্যান্টনমেন্টে। উপহার গ্রহণ করে দুদেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের GOC। ১৯৭১ সাল স্বাধীনতা যুদ্ধ থেকে আমাদের এই সম্পর্কটা শুরু হয়েছে। আমাদের এই সম্পর্ক কিন্তু আমরা সবসময় বজায় রেখেছি। সামরিক বাহিনীর যে যোগাযোগটা এটা সবসময় ছিল এবং সেই সুসম্পর্কটা আমরা বজায় রেখেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে এটা বজায় রাখবো। এদিকে ভারত থেকে ঘোড়া ও কুকুর আসছে শুনে দেখতে সীমান্তে শত শত উৎসুক জনতা ভিড় করেন। চলতি বছরের মধ্যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০টি ঘোড়া ও কুকুর উপহার দেওয়ার ঘোষণা দেয়। তার প্রথম চালান হিসেবে এই ঘোড়া ও কুকুর দেওয়া হয়। সময় সংবাদ, বেনাপোল। দেশের বাইরের খবর। শীতের আগেই দিল্লির বাতাসে দূষণ এতটাই বেড়েছে যে আধ হাত দূরের বস্তুও দেখা যাচ্ছে না। দূষণ নিয়ন্ত্রণে শহরে সব ধরনের আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ভারতের পরিবেশ আদালতের এ রায়ে আলোর উৎসবে বাজি পোড়াতে পারবেন না দিল্লির বাসিন্দারা। নভেম্বরের শুরুতেই ভারতের রাজধানী দিল্লির রাস্তায় হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে পারছে না যানবাহনগুলো। শীত জেঁকে বসার আগেই মারাত্মক আকার ধারণ করেছে বায়ু দূষণ। কয়েক হাত দূরের মানুষ কিংবা যানবাহন কিছুই দেখা যাচ্ছে না। মঙ্গলবার শহরটির বায়ুমানের মাত্রা রেকর্ড করা হয় 534 AQI, যা স্বাভাবিকের চেয়ে কয়েকশো গুণ বেশি। কোনো কিছুই দেখতে পাচ্ছি না, চোখ মুখ জ্বালাপোড়া করছে, নিঃশ্বাসও নিতে পারছি না। বায়ু দূষণের কারণে এখানে বসবাস করাটা দিন দিন কঠিন হয়ে পড়ছে। বায়ু দূষণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অবস্থা এমন যে কিছুই চোখে পড়ছে না। এ অবস্থায় আগামী শনিবারের দীপাবলি উৎসবকে সামনে রেখে আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছেন সেদেশের পরিবেশ আদালত। দিল্লিতে বাতাসের অবস্থা খুবই খারাপ, এটি এখনই নিয়ন্ত্রণ করা দরকার। দিল্লির বাইরে যেসব শহরে দূষণ বাড়ছে সেসব এলাকায়ও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন দিল্লির বাসিন্দারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। শতভাগ নিরাপদ মনে হলেই কেবল ব্রিটেনের ভ্যাকসিন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে অংশ নিয়ে করোনা পরিস্থিতি নিয়ে পার্লামেন্ট সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হ্যানকক। এ সময় লেবার পার্টির MP টিউলিপ সিদ্দিকও প্রশ্ন করেন। যুক্তরাজ্য জুড়ে 1 মাসের লকডাউনের মধ্যেই মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অধিবেশনে অংশ নেন পার্লামেন্ট সদস্যরা। দূরত্ব রক্ষায় স্বল্প সংখ্যক সদস্য অধিবেশনে সরাসরি অংশ নিলেও অনলাইনে ভার্চুয়ালি যোগ দেন অধিকাংশ MP। ভিডিও লিংক। যুক্তরাজ্যের করোনার সবশেষ পরিস্থিতি জানাতেই এই অধিবেশন ডাকা হয়। এতে পার্লামেন্ট সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এ সময় ব্রিটেনে কবে নাগাদ করোনা ভ্যাকসিন আসতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান দেশটির বিরোধী দল লেবার পার্টির MP টিউলিপ সিদ্দিক। I understand that when the vaccine is approved, the government will distribute it according to who needs it most. But before that point, will there be government restrictions between those who have been vaccinated and those who haven't been vaccinated? And could I ask the Secretary of State when he thinks the vaccination will be available for the whole of the UK? জবাবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শতভাগ নিরাপদ মনে হলেই কেবল ভ্যাকসিন উন্মুক্ত করা হবে। When this vaccine will be ready, because I will not allow it to be rolled out before it is clinically safe. এর আগে স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হ্যানকক বলেন, আগামী ডিসেম্বরে ভ্যাকসিন বাজারে আনতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। খেলোয়াড় ড্রাফটের বাকি মোটে 2 দিন। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে মাশরাফি খেলবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি চূড়ান্তভাবে। বিসিবির প্রধান নির্বাহী বলছেন বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে টুর্নামেন্টে দর্শক ফেরাতে সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় বোর্ড, পরিকল্পনা রয়েছে ভেন্যু বাড়ানোরও।
3 দলের প্রেসিডেন্টস কাপ শেষ, চলছে এইচপি দলের ক্যাম্প। তবে বিসিবির পরিকল্পনার পুরোটাই এখন আসন্ন বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টকে ঘিরে। দলগুলো চূড়ান্ত হলেও চূড়ান্ত নয় খেলোয়াড়দের তালিকা। ফিটনেস টেস্টে উত্তীর্ণ ক্রিকেটারদের পাশাপাশি যেখানে জোরে সোরেই আছে মাশরাফির নাম। যদিও শারীরিকভাবে ফিট না থাকায় নির্বাচক থেকে শুরু করে এই টুর্নামেন্টে ম্যাচের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন একাধিক বোর্ড পরিচালক। তবে হারির খবর ড্রাফটের বাইরে থাকলেও মাশরাফিকে পেতে ইচ্ছুক একাধিক দল। বিসিবির প্রধান নির্বাহী বলছেন, বিষয়টির সুরাহা হচ্ছে 2-1 দিনের মধ্যেই। আমরা ড্রাফটের একটা প্রাইমারি লিস্ট আমরা আজকে কালকের মধ্যে সাবমিট করব এবং সিলেক্টরদের সাথে এ ব্যাপারে আলোচনা হচ্ছে এবং চূড়ান্ত লিস্টটা হলে আপনারা জানতে পারবেন বিষয়টা। করোনাকালে নিয়ম মেনেই মাঠে টুর্নামেন্ট ফিরলেও নেই দর্শক প্রবেশের সুযোগ। এ নিয়ে কাজ করছে বিসিবিও। সরকারের গ্রিন সিগন্যালের পর বাস্তবতা মেনেই নেওয়া হবে সিদ্ধান্ত। এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী আমাদের সাধারণ দর্শকের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারের সাথে যোগাযোগ করে যেটা প্র্যাকটিক্যালি পসিবল এবং ওই সময় যেটা পারমিট করবে সেভাবে আমরা করব। বাড়তে পারে টুর্নামেন্টে ভেন্যুর সংখ্যাও। এই মুহূর্তে শুধু তালিকায় মিরপুর থাকলেও কিছু ম্যাচ আয়োজিত হতে পারে ফতুল্লায়। এই মুহূর্তে আমাদের প্ল্যানিংটা মিরপুরকে ঘিরেই করা আছে এবং সেক্ষেত্রে ফিকচারে আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে, সেভাবেই আমরা প্ল্যান করছি। মাহবুব রিমন, সময় সংবাদ। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।